হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস যাত্রাপথ। আজ শুনবেন পর্ব সংখ্যা 2। পশ্চিম আকাশে কমলা রঙের ছড়াছড়ি, সূর্যাস্তের সময় হয়ে এসেছে। সেই আয়োজনেই ব্যস্ত প্রকৃতি। সাদা বকগুলো রাশি রাশি মেঘের মতো দলবদ্ধ হয়ে টানা ঝাপটে উড়ে ঘরে ফিরছে। যেতে যেতে জমিনে ফেলে যাচ্ছে ছন্দময় শব্দ, ডানা ঝাপটানোর প্রতিধ্বনি। শাহবাড়ির পিছনে ধানের কাজের জন্য বরাদ্দ জমিটি খলা নামেই পরিচিত। দুপুরের কেটে আনা ধানগুলো আটি ধরে ধরে মাড়াইয়ের কাজে ব্যস্ত মজুরের দল। বটতলা থেকে ফিরে এতক্ষণ ধরে সেসবেরই তত্ত্বাবধান করছিল নাজির শাহ। বসে থাকতে থাকতে হঠাৎ পেটে টান পড়ল যেন। বাড়ির ভিতরে হাঁটা ধরল। উঁচু কণ্ঠে বলল, আমি ভিতর থেকে ঘুরে আসি, তুই এনেই থাক বল্টু। মিল্টন নীরব সায় জানালো। কদবেল গাছের নিচে বসে রইল চুপচাপ। বয়স তার 21-এর গণ্ডিতে পড়েছে সবে। তাগড়া যুবক ছেলে। নাজিরের থেকে হবে বছর 5-এর ছোট হয়তো। একই এলাকায় বাড়ি। বাবা নেই। মা এর ওর বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে এতকাল সংসার চলেছে। ভাই বোন তারা 7 জন। তবুও ছেলেটা নাজিরের ভীষণ ন্যাওটা। ভোরের আলো ফুটতে না ফুটতে এসে হাজির হয় নাজির শাহের বাড়িতে। তারপর সারাদিন সে সেখানেই থাকে। গোসল, খাওয়া সব বিনামূল্যে। দিন শেষে অবশ্য মজুরিও পায়। নিতে না চাইলেও নাজির জোর করে দেয়। ভীষণ কাজের কিনা, যখন যা বলে তাই করে। নাজির ইচ্ছে করেই করায়। শাহবাড়ির 3 দিকে শুধু বাড়ি আর বাড়ি। দুদিকে টিনের চালার 2 ইটের পাকা বাড়ি, আর বিপরীত দিকে 2 মাটির বাড়ি। তার মধ্যে ফাটল ধরা পুরনো মাটির বাড়িটি নাজিরের বাবা সুবহান আলী শাহের পৈতৃক সূত্রে পিতা ফতেহ আলী শাহের থেকে পেয়েছেন। এরপর সেই যে কোন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিছানার সঙ্গে সন্ধি করলেন, আর সে সন্ধি শেষ হলো না। ততদিনে 2 চাচার বহু উন্নতি হয়েছে। বিপরীতে করেছে ইটের ঘর। পাশেই আছে 2 গোয়াল ঘর, গরু বাছুর গাভী দিয়ে ভর্তি। তার মধ্যে অবশ্য একটা নাজিরের। বাড়ির সাথে লাগোয়া গৃহিণীদের মুরগির খোপ, একপাশে ধানের গোলা আর ছনের ছোট্ট ঘর। নাজির এক বাটি খই আর নলেন গুড় নিয়ে নিজেদের খোলা বারান্দায় পেতে রাখা মোড়াতে বসল। অদূরে বড় চাচি ফরিদা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাল থেকে কুমড়ার বড়ি আর গতকাল তৈরি করা নকশি পিঠা নামাচ্ছেন। তখনই হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন আমিরুল শাহ। দিক বিদিক না তাকিয়ে ছুটে এসে স্ত্রীর কোমর বরাবর লাথি মারলেন। চিৎকার করে বললেন, বান্দির ঘরের বান্দি, সারাদিন কই থাকস? তোর ভাতারের লগে সময় কাটাস? রাইতে পোলায় কি কইরা বেড়ায় দেখোস না? পিঠার ডালা হাতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন মধ্যবয়সী ফরিদা। কপালে আঘাত লাগলো। তবুও ব্যথায় টু শব্দটি করলেন না। তাতেই যেন প্রশ্রয় পেয়ে গেলেন লোকটা। এক নাগাড়ে দিয়ে গেলেন অশ্রাব্য সব গালি। আশপাশ থেকে খুঁজে আনলেন একটা চেলা কাঠ। সেটা নিয়ে এগিয়ে যেতেই খই খেতে খেতে মুখ বিকৃত করে নাজির বলে উঠল, পিড়াইয়া ঠ্যাং ভাইঙ্গা দেন ফকির নিজির। সকালটা হইতে দেরি, কিন্তু শাড়ি কাঁচা দিয়া গাধার মতো কাম করতে দেরি নাই। মায়ের খাইয়া যদি একটু কমে এইসব। থেমে গেলেন আমিরুল শাহ। মারতে গিয়েও মারলেন না। ফেলে দিলেন চেলা কাঠ। ভস্ম করে দেবেন এমন দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তাকিয়ে চলে গেলেন অন্দরে। ফরিদা উঠে বসলেন। আঁচলে চোখের পানি মুছে তাকালেন সামনে। লুঙ্গি ছেড়ে উঠে দাঁড়ালো নাজির। গামছা গলা থেকে নামিয়ে মুখ মুছতে মুছতে বলল, পইড়া পইড়া মায়ের খাইতে শরম লাগে না? নির্লজ্জ বেডি মানুষ। তো কি করব? চাইলে অনেক কিছুই করা যায়। রাতের বেলা তো এক খাটেই শোয়। গলার টুটিটা চিপাত দিয়া ধরলেই সব লেটা চেপা যায়।
ভিতর থেকে চিৎকার দিলেন আমিরুল শাহ, নাজির, যদি আসি তাইলে তোরটাই কিন্তু সিপ দিয়া ধর্ম। আর আমি বুঝি বইয়া থাকমু, হাত ভাঙা গলায় ঝুলাইয়া দিম। আমিরুল শাহ কিছু বললেন না, রাগে ফুঁসছেন তিনি। বিচার কার্য শেষ হতেই সামিউলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছেন পারভেজকে। গ্রামে ছিছি পড়ে গিয়েছে এই কাণ্ডে। অর্জিত মান সম্মান যেন অল্প সময়ে খোয়া গিয়েছে। নাজির ঘরে উকি দিল, জিজ্ঞেস করলো, সামান্য হাতেই তো কাটছে, তার লাইগা হাসপাতালে ভর্তি করে রাইখা আইতে হইব কেন? আজকাল রাতটা থাকুক, শরীর দুর্বল, স্যালাইন দিছে ডাক্তার। নাজির আর কিছু বলল না। চলে আসার জন্য বাবারাতি শান্ত কণ্ঠে পিছু ডাকলেন আমিরুল শাহ, শোন নাজির, কন হাসাই মাস্টার বাড়ির মাইয়ার লগে পারভেজের সম্পর্ক আছে? সম্ভবত। সম্ভবত? হ, নিশ্চিত জানি না, অনেকবার এক লগে দুইটারে দেখছি, তাই ওই পরিস্থিতি থাইকা বাঁচানোর লাইগা তখন কথাটা কওয়া ছাড়া আর উপায় আছিল না। আচ্ছা। প্রসঙ্গ বদলালেন আমিরুল শাহ, জিজ্ঞেস করলেন, ধানের কাম কতদূর, সব কাটা শেষ? আমার পশ্চিম পাড়ার ক্ষেতেরটা আজ দুপুরে কাটা শেষ করছি, এখন মাড়াই চলতেছে। বেলাইয়েরটা এই সপ্তাহ পর কাটতে হইব, মনে হয় আর একটু পাকবো। বাকিগুলোর খবর মমিন চাচা আর সামিউল ভাই জানে। কয় মন হয়েছে? এখনো মাপি নাই, তবে ধরা যায় 15-16 মনের উপরেই হইব, বেশিও হইতে পারে। আলহামদুলিল্লাহ। নাজির চুপ রইল কিছুক্ষণ, তারপর কঠিন স্বরে বলল, বয়স তো কম হইল না, পোলাপান বড় হয়েছে, নাতি নাতনিও আছে, তারপরেও বউ পিটান কেন? এসব যেন না দেখি। বড় বউ মতো কথা বলবি না। বয়স কত তোর? কি বুঝোস সংসারের বিষয়ে? মাইয়া মানুষ হইল কাল নাগিন, হেগোলাই গায়ে সংসারে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়। জীবনে ওইসব নাগিনের চক্করে পড়বি না। একলা থাকবি, তবু অশান্তির দরকার নাই। জীবন জাহান্নাম বানাইয়া ছাড়বো। আমনের জীবন আবার কে জাহান্নাম বানাইল? আমি তো ফুরফুরে দেখতাছি। জলজান্ত প্রমাণ তোর মা, দেখোস না তোর বাপের অবস্থা? একজনের লাইগা সবাইরে খারাপ বলা উচিত না। সবাই যদি খারাপ হইতো তাইলে দুনিয়া চলতো কেমনে? তপ্ত শ্বাস ফেলে কেদারায় হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। উত্তরের অপেক্ষা না করে বাড়ির পাশের খলায় পুনরায় চলে এলো নাজির। আটি বেঁধে রাখা ধানের উপর বসল। মিল্টনের কাঁধে চাপড় মেরে বলল, রাতে ঘাটে যাবো ইলিশ কিনতে, আব্বার ইলিশ অনেক পছন্দ, আইয়া পড়িস। মিল্টন মাথা নাড়িয়ে সায় দেয়। মাস্টার বাড়ির অন্দরে গোল মিটিং বসেছে। আকবর মিয়া আর নজরুল আলম বাদে সকলের মুখশ্রীতে ভর করেছে গাম্ভীর্য। আকবর মিয়া 2 পুত্র 3 কন্যা, নজরুল, তমিজা, আবেদা, কাশেম, সরলা। পিতার মতোই নজরুলেরও 2 পুত্র 3 কন্যা, সুজন, রেশমা, কাজল, রুহুল আর ফাহমিদা। রেশমা, কাজল দুজনেই বিবাহিতা, তাই তারা থাকে শ্বশুর বাড়ি। বোনেদের মতো সুজনও বিবাহিত, 6 আর 4 বছরের 2 ছেলে মেয়ে আছে। কাশেম বাবার 2য় পুত্র, তার আবার ছেলে মেয়ের সংখ্যা 3 জন। তালেব আর মাসুম তারই ছেলে। মেয়ে অবশ্য বাড়িতে থাকে না, নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। এই তো গত বছরই ধুমধাম করে বড় ছেলের বউ এনেছে বাড়িতে। স্ত্রী, সন্তান, নাতিপুতি নিয়ে ভরা সংসার আকবর মিয়ার। নজরুল আলমের স্ত্রী দিলারা বেগমের মেয়ে ফাহমিদাকে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। ঘোমটা টেনে মাথা নিচু করে সালাম দিলেন শ্বশুরকে। আকবর মিয়া সেদিকে না তাকিয়ে জবাব দিলেন সালামের। ফাহমিদা নত মস্তকে দাঁড়িয়ে আছে মায়ের পাশে। বুকের ভেতর থরথর করে কাঁপছে আসন্ন কোনো ঝড়ের আশঙ্কায়। চোরা চোখে একবার সামনে জোট বেঁধে বসে থাকা বাপ চাচা আর ভাইদের দিকে তাকালো। একমাত্র ভরসা যেন এখন দাদা। তার মধ্যেই কাশেম চেঁচালেন, গেরাম ভরা মানুষের সামনে আমগো মান সম্মানে আঘাত লাগছে,
এই শিক্ষা দিছি তোরে? নাম করা বাড়ির মাইয়া হইয়া শত্রুর লগে আকাম করো? ভয়ে দেহটা দোলাচল খেয়ে গেল ফাহামিদার। শক্ত করে টেনে ধরল মায়ের আঁচল। আকবর মিয়ার নজর এড়াল না। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, আহা কাশেম, হইছি না বাড়ির মাইয়া, বউগুলো কখনো উঁচু গলায় কথা কইবি না। কিন্তু আব্বা, চুপ থাক। মানুষের কথায় নিজের বাড়ির মাইয়াগো কেন অবিশ্বাস করবি? আমি কথা কইতাছি ওর লগে। বৃদ্ধ এখনো এ বাড়ির কর্তা। বাড়ির প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে পোষা বিড়াল পর্যন্ত ওনার কথাই মান্য করে চলে। তাই কাশেম আলী চুপ হয়ে গেলেন। আকবর মিয়ার কণ্ঠে এবার নমনীয়তা ঝরে পড়ল। নাতনির উদ্দেশ্যে স্নেহ ভরা কণ্ঠে বললাম, যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা দাদা যান। আমিরুল শাহের ছেলে পারভেজ গত রাতে কেন আইছিল? আমি জানি না। আজ সারিসে তোমার নামে অপবাদ উঠছে। তোমার নাকি পারভেজের লগে প্রেমের সম্পর্ক। এটা মিথ্যা দাদা যান। তাইলে সত্যটা কি? উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিল ফাহমিদা। মিনমিনে অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার প্রতিবেশী চাচাতো বোন আমার সহপাঠী। তার হাত দিয়েই অনেকবার প্রেমপত্র পাঠিয়েছিল, কিন্তু আমি কখনো সেসবের জবাব দিইনি। মাঝে মধ্যে স্কুল ছুটি হলে বটতলা পর্যন্ত পিছু পিছু আসতো, এতটুকুই। এসব তুমি কাউরে জানাও নাই কেন? কখনো সামনে এসে কিছু বলেনি, বিরক্তও করেনি, তাই তেমন গুরুত্ব দেইনি। তবে আম্মা সব জানে। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। শুরু থেকেই নাতনির প্রতি ওনার বিশ্বাস ছিল, বাড়ির ছেলেমেয়েরা আর যাই হোক, পরিবারের সম্মান নষ্ট হবে এমন কাজ করতে পারে না। এবার বড় পুত্রবধূর দিকে তাকাতেই দিলারা বেগম গড়গড় করে বলে দিলেন, সত্য। আমি কইতে নিষেধ করছিলাম আব্বা, অযথা ঝামেলার কি দরকার। তবে এও কইছিলাম, যদি সরাসরি কথা কওনের চেষ্টা করে তাইলে সোজা আইসা আমারে কবি, আমি তোর বাপেরে জানাবো। মাথা নাড়ালেন আকবর মিয়া। ছেলেদের উদ্দেশ্যে বললেন, কইছিলাম না, সত্যটা না জানেন না কখনো কারো সম্পর্কে বিরূপ ধারণা মনে রাখবে না। কাশেম আলী মাথা নিচু করলেন লজ্জায়। রুহুল দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, সব দোষ ওই নাজিরের। হারামজাদারে খেতে ফেলাইয়া কয়খা দিতে পারলে শান্তি পাইতাম। কয়দিন ধইরা অনেক বেশি লাফালাফি করতেছে। ওহো, ঝামেলা করিস না। কাল বছরের প্রথম দিন, মনে যা রাগ ক্ষোভ আছে সব ধুইয়া মুইসা সাফ হইয়া যাক। হাটে যা, বাজার করে আন। এবারও দাদার কথা মেনে নিল নাতিরা। দিলারা স্বামীর ইশারা লক্ষ্য করে মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরে। বৈশাখের প্রথম সকাল, বাংলা 1403 বঙ্গাব্দ। ভোরের আলো তখন পূব দিগন্তে কেবল ছড়াতে শুরু করেছে। চারিদিকে নেই কোনো শীতল বাতাসের অস্তিত্ব, বরং ভর করেছে তীব্র তাপদাহ। বাড়ির উঠোনে ধুলো মুক্ত। ভোর হওয়ার আগেই গৃহিণীরা সেরে ফেলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রান্নাঘরের মাটির চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ, পোড়ানো হচ্ছে শুকনো মরিচ। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাজা ইলিশের ঘ্রাণ। পাশের শান বাঁধানো পুকুর ঘাটে ডুব দিয়ে গায়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরল নাজির। মর্জিনা পিছন থেকে ডাক দিলেন, আয় জানগো ঘরে খাবি, তোর চাচায় বড় ইলিশ আনছে ঘাট থেকে। চুল ছেড়ে গামছা রোদে মেলে দিল নাজির। প্রত্যুত্তরে বলল, আমিও আনছি, বড় চাচির আনছে। মুখ বাঁকালেন মর্জিনা। হাতের ঝাঁটা ছুঁড়ে মারলেন মুরগির খোপের সামনে। বললেন, হ, খালি বড় চাচি আর বড় চাচি, আমরা তো রানতে পারি না। ভানের জলে ভাইসা আইছি, ওই মহিলায় মাথা খাইছে। কথা না বাড়িয়ে নিজ কক্ষে প্রবেশ করল সে। আসার পথে কিনে আনা আকাশি রঙের নতুন ফতুয়া আর কালো রঙের বাংলা প্যান্ট পরিধান করে চলে এলো বাবার ঘরে। সুবহান আলী শাহ টান টান হয়ে শুয়ে আছেন বিছানায়, দৃষ্টি রোদ আসা জানলায় স্থির। নাজির আনন্দে আটখানা হয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগতেছে আব্বা?
শ্রবণ আলী পর্যন্ত সে কণ্ঠ পৌঁছাতেই ঘাড় ফিরিয়ে পুত্রর পানে তাকালেন সুবহান আলী শাহ। বিষণ্ণে আবিষ্ট মুখখানিতে ফুটে উঠল এক ফালি ঝলমলে হাসি। মুখ দিয়ে এ এ শব্দ করে কাছে ডাকলেন ছেলেকে। খোলা ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিল আধফালি কাটা জিভ। শব্দগুলো অস্পষ্ট হলেও সহজেই নাজির যেন তা বুঝে গেল। অধরের হাসি চড়া হলো। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে রাখা গত রাতের হাঁড়ি ভর্তি পান্তা ভাত থালায় তুলে সাথে পেঁয়াজ, কয়েক পদের ভর্তা আর ভাজা দুটো ইলিশ মাছের টুকরো নিয়ে ফিরে এলো ঘরে। বালিশ উঁচু করে পিঠে হেলান দিয়ে বসালো বাবাকে। ভাত মাখতে মাখতে বলল, আইজ বছরের প্রথম দিন, তাই ইলিশ আনছি। মাঝরাতে ঘাটে গিয়ে দেখি সাওয়াত মিয়া ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরতাছে। লগে লগে কিনা এলাম। নওয়া কা ও নওশাদ ও আসে নাই। ওর নাকি কয়দিন পর পরীক্ষা শুরু হইব। চিঠি পাঠাইছিল গত সপ্তাহে। ধানের কাম শেষ কইরা শহরে যাবো ভাবতেছি। বা আলী কি আর কইও না। পারভেজ আছে না, মাস্টার বাড়ির মাইয়ার লাগে পিরিত পড়তে গিয়া ধরা খাইছে। বিষাদ বইছিল কাল। গোলামের পুতে শত্রু বাড়িতেই মরতে গেছে। ভদ্রলোক আরো কিছু হয়তো বললেন, কিন্তু নাজির প্রত্যুত্তরে মুখ বাঁকিয়ে বলল, হইছে, চুপ থাকো, সাফাই গাইতে হইব না। ওই অমানুষের বাচ্চাগুলাই গায় আজ এই অবস্থা তোমার। বাপ সঠিক মানুষ চিনতে পারে নাই বললা পোলাই ভুগতাছে। একবার যদি সুযোগ পাই তাইলে বইটার ২০ দাঁত আমি ভাইঙ্গা দিব। হাত নাড়িয়ে পুত্রকে ঝামেলা করতে নিষেধ করলেন তিনি। নাজির সে কথায় গুরুত্ব দিল না, বরং প্রসঙ্গ বদলালো। ওই বাড়ির পুরুষদের নাম শুনলেই তার মাথায় ঘুম চেপে বসে। এভাবেই খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চলল দুজনার। অলৌকিকভাবেই হোক বা অভ্যাসবশতই হোক, পিতার মুখ থেকে নিঃসৃত অস্পষ্ট প্রত্যেকটা শব্দ খুব সহজেই বুঝে যায় নাজির। সুবহান আলী শাহ বিছানা থেকে নামতে পারেন না। বা পায়ের হাড় ভাঙা, ডান পায়ের বুড়ো আঙুলটাও কেটে ফেলেছে কেউ। সাথে কাটা হয়েছে জিভের ডগা, হয়তো কোনো কিছু গোপন করার লক্ষ্যে, যা আজও রহস্য রয়ে গেছে। সেই রহস্য চলছে এখনো ২১ বছর ধরে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। বড় তেঁতুল গাছটা পেরোতেই দেখা মিলল মিল্টনের। গত রাতে ৩টা মাছ কিনেছিল সে, তার মধ্যে একটা আবার গছিয়ে দিয়েছিল মিল্টনের হাতে। তাই আজ সকালের খাবারটা বাড়ি থেকেই সে খেয়ে এসেছে। চত্বর বাজারের মুদির দোকানে আজ হালখাতার অনুষ্ঠান, সেখানেই প্রথমে যাবে তারা। তারপর খেতে, খামারে ঘুরে বিকালে যাবে মেলায়। হাঁটতে হাঁটতে কাউকে নজরে পড়তেই হাতের ইশারায় চিৎকার করে ডাকলো, এই স্যারি, এই এদিকে আয়। বাচ্চা মেয়েটি এগিয়ে এলো, চোখে মুখে তার আতঙ্ক। নাজির ভ্রু কুচকে ধমক দিয়ে বলল, কাল বিকালে তুই আমার লইয়া মস্করা করতেছিলি কেন? মেয়েটি দুদিকে মাথা নাড়ল। মিল্টন এবার ধমক দিল, তুই সুজনের মাইয়া সুজাতা না? বাপ চাচাই এইগুলা শিখাইছে? বেয়াদব, বাদ দে, বংশের রক্ত পাইছে না, একেবারে ২ নম্বরই পোলা পাই। সুজাতা ফের দুদিকে মাথা নাড়ল, নিষ্পাপ মুখ করে বলল, আমি না, ওই ছড়া ফুফু বলছে। কোন ফুফু? ফাহমিদা নাকি বিয়াইত্তাগুলা? আরেক ফুফু। মিল্টন নাকচ করে দিয়ে বলল, মিশা কথা কয় ভাইজান। কয়দিন আগে আমার গায়ে জামাল গোডাছুইরাও অস্বীকার করছিল। নাজির কিছুক্ষণ ভেবে তারপর বলল, না রে বল্টু, শুদ্ধ ভাষায় যখন কইতেছে তখন হাসা কথাই কইতেছে মনে হয়। সেই সুযোগে পা থেকে জুতো খুলে হাতে নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলো সুজাতা, কিন্তু পুনরায় পথ রোধ করে দাঁড়ালো নাজির। শাসনের ভঙ্গিতে বলল, আমার পাদ লইয়া সবার সামনে মস্করা, তার উপর আবার বংশ বদলাইয়া নাজিরের লগে ভইয়া লাগাইছে। তাই তোর ফুফুরে লইয়া আমার লগে দেখা করবি, না হইলে হাড্ডি গড্ডি ভাইঙ্গা রাইখা দিমু।
শুনছিলেন উপন্যাস যাত্রাপথ। কেমন লাগলো আজকের এপিসোড? একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সারাস হুইসপার। ধন্যবাদ সকলকে।